হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউক্লিয়াস একাডেমি। আমরা আজকে আবারও ক্লাস 9 এর ট্যাক্সোনমিক হায়ারার্কি এটা দেখব। যে ট্যাক্সোনমি কি, এগুলো আমরা কিন্তু আগে পড়েছি। আজকে যেটা আমাদের আলোচনা সেটা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি। হায়ারার্কি কোনটা, কি হায়ারার্কির ধাপগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, ট্যাক্সোনমি কি, ট্যাক্সোনমির প্রবর্তককে, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়, এগুলো আমরা সব জেনেছি। আজকে আমরা দেখবো হায়ারার্কি। তা হায়ারার্কির প্রথমেই তোমাদের বলি, এই যে হায়ারার্কিটাকে যদি ভাঙা যায় তাহলে কি কি আসছে? হায়ার শব্দটা পাচ্ছি আমরা। আর এই যে হায়ার আর কি, অর্থাৎ আর কি কথাটা, এই দুটোর মানে তোমাকে আগে বুঝতে হবে। হায়ার মানে তুমি জানো উচ্চ বা উচ্চ স্তর, আর কি মানে ধাপ। ঠিক আছে? তো হায়ারার্কি কোনটা? হায়ারার্কি হচ্ছে প্রতিটি জীবকে সর্বনিম্ন থেকে, বিভিন্ন এককের সাহায্যে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে আমরা বলবো হায়ারার্কি। কি বললাম? বিভিন্ন এককের সাহায্যে, এটা কিন্তু মাস্ট লিখতেই হবে, বিভিন্ন একক। ঠিক আছে? বিভিন্ন এককের সাহায্যে, আমি একটু ছোট করে লিখে দিচ্ছি, তোমরা বইয়ে পাবে এটা। প্রতিটি জীবকে, অবশ্যই প্রতিটি জীবকে বিভিন্ন এককের সাহায্যে সর্বনিম্ন সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলে। এটা আমাদের সংজ্ঞা। তাহলে কি কি? ফার্স্ট হচ্ছে হায়ারার্কি সংজ্ঞাটা পড়বে। হায়ারার্কিটা নাম, মানে তোমার হায়ারার্কির, হায়ার হচ্ছে শব্দটির অর্থ কি, আর কি কথাটার মানে কি। ঠিক আছে? তাহলে হায়ারার্কি প্রথম প্রবর্তন করেছিলেন কে? আবার সেই আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাহলে হায়ারার্কির প্রথম প্রবর্তন করেন ক্যারোলাস লিনিয়াস। এটা আমাদের নামটা জানতে হচ্ছে, বিজ্ঞানীর নাম। তো ক্যারোলাস লিনিয়াস প্রথম প্রবর্তন করেছিলেন বলে এই ট্যাক্সোনমিক হায়ারার্কি, এটাকে কিন্তু লিনিয়ান হায়ারার্কিও বলা হয়। তাহলে এটা কিন্তু একটা টার্ম পাচ্ছি আমরা, লিনিয়ান হায়ারার্কি। কেন বলা হয় লিনিয়ান? লিনিয়ান হায়ারার্কি বলা হয় এই কারণেই যে ক্যারোলাস লিনিয়াস প্রথম ট্যাক্সোনমিক হায়ারার্কি প্রথম প্রবর্তন করেছিলেন। এই জন্য এটার নামানুসারে বলা হচ্ছে লিনিয়ান হায়ারার্কি। মনে থাকবে, এই হায়ারার্কির মোট 7টি ধাপ। হায়ারার্কির মোট 7টি ধাপ। তুমি পরবর্তীতে আরো ধাপ পাবে ক্লাস 11-এ, এটার ডিটেলস আছে, তখন পড়বে। হায়ারার্কির মোট 7টি ধাপ। এটি লিনিয়াস প্রথম বললেন কিন্তু, অর্থাৎ যে ধাপগুলো পরপর রয়েছে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, পরপর ধাপগুলো কিন্তু মনে রাখতে হবে। পরবর্তীতে বিজ্ঞানী সিম্পসন, আমি এখানে লিখছি শর্ট কোশ্চেনটা, বিজ্ঞানী সিম্পসন, এখান থেকে একটা শর্ট কোশ্চেন আছে যে বিজ্ঞানী সিম্পসন কিন্তু 7টি ধাপের কথা বলেননি, তিনি 21টি ধাপের কথা বলেছিলেন। তাহলে এটা একটা শর্ট কোশ্চেন। 21টি ধাপ, কটি ধাপের কথা বলেন হায়ারার্কির ক্ষেত্রে? 21টি ধাপের কথা বলেন, এটা মনে রাখবে। আর এই যে হায়ারার্কির মোট 7টি ধাপ, সেটা কি কি ছিল? রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। একদম পরপর তোমাকে কিন্তু ধাপগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? পরপর রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আর লাস্টের দুটো দেখতে পাচ্ছ, এই যে গণ আর প্রজাতি, এই দুটো কিন্তু আমাদের লাগবে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে। তাহলে ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের প্রবক্তা, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে ক্যারোলাস লিনিয়াস। ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। তো এই ধরনের শর্ট কোশ্চেন গুলো করবো। দ্বিপদ নামকরণ, যেহেতু দ্বিপদ নামকরণের ব্যাপারটা আসছি, আমরা পরে আসছি, যে আগে একটু এইটুকুটা আলোচনা করে দিই একটু, যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই হায়ারার্কির মোট যে ধাপসমূহ তুমি দেখতে পাচ্ছ, এগুলোর সংজ্ঞা করে রেখো। জননগতভাবে বিচ্ছিন্ন প্রাপ্ত কয়েকটি জীবের সমাহারকে বলবো প্রজাতি। এই অনেকগুলো প্রজাতি মিলে তৈরি হচ্ছে কিন্তু গণ। অনেকগুলো প্রজাতি নিয়ে গণ, অনেকগুলো গণ নিয়ে গোত্র, অনেকগুলো গোত্র নিয়ে হচ্ছে বর্গ, অনেকগুলো বর্গ নিয়ে শ্রেণী, অনেকগুলো শ্রেণী নিয়ে পর্ব, অনেকগুলো পর্ব নিয়ে রাজ্য গঠিত হচ্ছে। এই শর্ট কোশ্চেনটা আমরা বইয়ে একদম সুন্দর করে এক লাইন করে লেখা আছে, তুমি নিচ থেকে মনে রাখবে কিন্তু অবশ্যই, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর। আচ্ছা, তোমাকে যদি এখন বলে যে হায়ারার্কির সর্বনিম্ন স্তরটির নাম কি? সর্বনিম্ন স্তর কি হচ্ছে এখানে? সর্বনিম্ন স্তর প্রজাতি।
আর সর্বোচ্চ স্তর কি পাচ্ছ? সর্বোচ্চ স্তর রাজ্য, তাই তো? তাহলে এই দুটো কিন্তু আমাদের একটু শর্ট কোশ্চেন লাগবে। সর্বনিম্ন স্তরের নাম প্রজাতি, সর্বোচ্চ স্তরের নাম রাজ্য। যদি বলে বর্গ কাকে বলে, তাহলে বলবো অনেকগুলি গোত্র নিয়ে বর্গ গঠিত হয়, বা অনেকগুলি গোত্র নিয়ে যে গোষ্ঠী গঠিত হয় সেটি তাকেই বর্গ বলা হচ্ছে। তো এই ধরনের শর্ট কোশ্চেন গুলো কিন্তু পরপর তোমাকে করতে হবে। এই যে মনে রাখলেই অটোমেটিক আমরা কিন্তু নিজেই বানাতে পারবো। তোমাকে যদি এখন বলে গোত্র, তাহলে গোত্রর পরে কি আছে? গণ আছে, তাহলে অনেকগুলো গণ নিয়ে গঠিত হচ্ছে গোত্র। একই রকম ভাবে রাজ্য কাকে বলবো? অনেকগুলো পর্ব নিয়ে গঠিত হচ্ছে রাজ্য। পারবো এটা, যদিও খুব একটা আসে না পরীক্ষায়, জাস্ট শুধুমাত্র একটু জেনে রাখার জন্য দেখে রেখো সংজ্ঞাগুলো। এবার হায়ারার্কির ক্ষেত্রে যেটা তোমাদের এর পরবর্তী যেটা দ্বিপদ নামকরণ, সেটা লাগবে। দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণ তুমি দেখতেই পাচ্ছ, দ্বিপদ নামে মানে কি? দুটি পদ। তাহলে এই দুটি পদ কি কি? একটা হচ্ছে গণ আর একটা প্রজাতি। দ্বিপদ নামকরণ, এই যে বিজ্ঞানসম্মত নাম, সাইন্টিফিক নেম, এটা হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তো বললেন যে সমস্ত জীবের, পৃথিবীতে সমস্ত জীব মানে গোটা পৃথিবীতে যাতে এক নামেই চেনা যায় কোনো একটা জীবকে, তাহলে সেটাকে আমরা কি করতে হবে? সেই উদ্ভিদ হোক প্রাণী হোক তার নামকরণ করতে হবে, তাহলে সাইন্টিফিক নেম দিতে হবে। তুমি আমের যেমন বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তুমি আর কোথাও চীন জাপানে গিয়ে তুমি আম বললে তো আর ওরা বুঝতে পারবে না, সেখানে হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বললে কিন্তু তারা বুঝতে পারবে যে হ্যাঁ তুমি আমের কথা বলছো। এই জন্য কিন্তু সাইন্টিফিক নেমগুলো করা, যাতে গোটা পৃথিবীতে এক নামে চেনা যায়। সাইন্টিফিক নেম অর্থাৎ দ্বিপদ নামকরণ, দ্বিপদ মানে দুটি পদ। তোমাকে প্রশ্ন করবে দ্বিপদ নামকরণের ক্ষেত্রে পদ দুটি কি কি, তাহলে বলবো গণ আর প্রজাতি। এখন বিজ্ঞানসম্মত নাম তোমাকে বললাম আমের ক্ষেত্রে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। দ্বিপদ নামকরণ লেখার কিন্তু নিয়ম আছে, আমরা দেখবো। বিজ্ঞানসম্মত নাম লেখার পর তোমাকে কিন্তু অবশ্যই দাগ দিতে হবে, নিচে রেখাঙ্কিত করতে হবে, আন্ডারলাইন করতে হবে, এক কথাই, তাই তো? সবসময় মনে রাখবে প্রথমটা গণ, দ্বিতীয়টা প্রজাতি। দেখা গেলো ভুলে গেছো পরীক্ষায়, তাহলে প্রথমটা গণ, দ্বিতীয়টা প্রজাতি। এখন ম্যাঙ্গিফেরা, তাহলে এখানে বলে দিল আম গাছের বিজ্ঞানসম্মত নাম, আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এক্ষেত্রে গণ এবং প্রজাতি চিহ্নিত করো। তাহলে কি বলবো? গণ হচ্ছে ম্যাঙ্গিফেরা আর ইন্ডিকা হচ্ছে প্রজাতি। একই রকম ভাবে বললো বট গাছের বিজ্ঞানসম্মত নাম ফিকাস বেঙ্গালেন্সিস, তাহলে এক্ষেত্রে গণ আর প্রজাতি কোনটা হবে? তাহলে ফিকাসটা হয়ে যাবে গণ, বেঙ্গালেন্সিসটা হয়ে যাবে প্রজাতি। সেরকমটাই রুই মাছ লেবিও রহিতা, ধানের ক্ষেত্রে তুমি অরাইসা স্যাটিভা। তো এই ধরনের শর্ট কোশ্চেন গুলো, এই সাইন্টিফিক নেম গুলো তুমি করে রাখবে। কিন্তু কি কি করবো ইম্পর্টেন্ট যেগুলো, আচ্ছা এটা মুছে দিই, এটা হয়ে গেছে নিশ্চয়ই। বিজ্ঞানসম্মত নাম যেগুলোর মাস্ট তোমাকে একটু করতে হবে, যেমন ধান গাছ, বট গাছ, ঠিক আছে? ধানের বিজ্ঞানসম্মত নাম, বট গাছের বিজ্ঞানসম্মত নাম, মটরের বিজ্ঞানসম্মত নাম মটর গাছের ক্ষেত্রে পিসাম স্যাটিভাম। হ্যাঁ, রুই মাছ মনে রাখবে। তারপর হচ্ছে বাঘের তুমি জানো প্যান্থেরা টাইগ্রিস, সিংহ তুমি জানো প্যান্থেরা লিও, মানুষ আমাদের তোমার বিজ্ঞানসম্মত নাম কি? হোমোস্যাপিয়েন্স, সবাই জানি আমরা। তাহলে এইগুলো মোটামুটি করে একটু করে রেখো পরীক্ষায়। এই যে এগুলো কিন্তু একটু বেশি আসে উদাহরণ হিসেবে, ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি, মটর গাছের বিজ্ঞানসম্মত নাম কি, বা মটরের বিজ্ঞানসম্মত নাম কি, তাহলে পিসাম স্যাটিভাম। এক্ষেত্রে গণ ও প্রজাতি উল্লেখ করো, তাহলে গণ হচ্ছে পিসাম, স্যাটিভাম হচ্ছে প্রজাতি। সমস্তটাই আমাদের বইয়ে কিন্তু আছে, একবার জাস্ট কোনগুলো পড়বো ভালো করে সেটা করে পয়েন্ট আউট করে দিচ্ছি। এরপরে এই যে দ্বিপদ নামকরণ নিয়ে এত কথা বলছি, উদ্ভিদ প্রাণীর সম্পর্কিত যা যা তোমার নামকরণ, সেটা হচ্ছে কোন সংস্থা দ্বারা হচ্ছে মানে পরিচালিত, কোন সংস্থা? এখানে দুটো সংস্থার নাম তোমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে আইসিবিএন আর ICZN। এটাও করবে। ইন্টারন্যাশনাল কোডস অফ বোটানিক্যাল নমেনক্লেচার, বইয়ের তো একদম সুন্দরভাবে করা আছে, তুমি চাইলে বাংলাতে করবে। ইন্টারন্যাশনাল কোডস অফ বোটানিক্যাল নমেনক্লেচার, এটা ইন্টারন্যাশনাল কোডস অফ জুলজিক্যাল নমেনক্লেচার। এর পরবর্তীতে যেটা দ্বিপদ নামকরণের নিয়মাবলী রয়েছে, দেখো
দ্বিপদ নামকরণের নিয়মাবলী। নিয়মাবলী পড়তে হবে। নিয়মাবলী কি কি? অবশ্যই এই যে আমরা একটা উদাহরণ দিলাম, ধরে নাও আবার লেবীয় রহিতা, কার বিজ্ঞানসম্মত নাম? এটা রুই মাছের। তো এই যে লেবীয় রহিতা, দেখো প্রথমটা কিন্তু বড় হাতের হবে, সব সময় এটা খেয়াল রাখবে, প্রথমটা বড় হাতের, বাকি সব কিন্তু ছোট হাতের হবে। তাহলে গণের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির প্রথম অক্ষর ছোট হরফে লিখতে হবে। আর অবশ্যই আমাদের বাঁকা হরফে লিখতে হবে, যেটা কিন্তু অসম্ভব ব্যাপার, ইটালিক অক্ষরে লেখা আমরা করব না। এটা নর্মাল যেভাবে লেখো সেভাবেই লিখবে। তাহলে পয়েন্ট হয়ে যাবে কি, হচ্ছে তোমার বিজ্ঞানসম্মত নাম লেখার পর নিচে দাগ দিতে হবে, রেখাঙ্কিত করতে হবে, এরকম গণ আর প্রজাতির নিচে দাগ দিতে হবে অবশ্যই। তাহলে এইভাবে পরপর নিয়মাবলীগুলো একটু করবে। দ্বিপদ নামকরণের 3টি নিয়ম লেখো, এই ধরনের কিন্তু কোশ্চেনগুলো আছে। দ্বিপদ নামকরণের নিয়মাবলীর মধ্যে তোমার যেটা হচ্ছে লাস্ট পয়েন্ট, তুমি দেখতে পাবে বইয়ের মধ্যে অগ্রাধিকার আইন বলে কিন্তু দেওয়া আছে, ভিভিআই, এটা অগ্রাধিকার আইন। কোনটা? ধরে নাও কোনো মানে একাধিক প্রজাতি যদি হয়ে থাকে বা একই উদ্ভিদের যদি নাম, একাধিক উদ্ভিদের নাম যদি একই হয়ে থাকে, বা একটি উদ্ভিদের ক্ষেত্রে যদি একাধিক নাম হয়ে থাকে, তাই তো, তখন আমরা কি করব? তখন কিন্তু প্রথম যে নামটা দেওয়া হয়েছিল সেই নাম দেওয়াটাই সিদ্ধ হবে, অর্থাৎ প্রথম দেওয়া নামটাই কিন্তু সিদ্ধ হবে। 1753 খ্রিস্টাব্দের আগে, 1753 খ্রিস্টাব্দের আগে দেওয়া নাম গ্রাহ্য হবে না। এটা একটু খেয়াল রাখবে, এটা যাতে মাথায় থাকে। অগ্রাধিকার আইনের ক্ষেত্রে লাস্ট লাইন এটা কিন্তু লিখবো, 1753 খ্রিস্টাব্দের আগে দেওয়া নাম গ্রাহ্য হবে না। আর একই উদ্ভিদের যদি একাধিক নাম দেওয়া থাকে তাহলে প্রথম দেওয়া নামটাই সিদ্ধ হবে। এরপরে আস্তে আস্তে কিন্তু ত্রিপদ নামকরণও আছে, মানে যখন হচ্ছে তুমি 3টে পদ দেখতে পাবো তখন নামের মধ্যে আমরা তখন সেটাকে আমরা ত্রিপদ নামকরণ বলবো, যদিও আমাদের এখন নেই, কারণ আরো নিয়ম আছে। বিজ্ঞান, এই যে বিজ্ঞানী, কোন বিজ্ঞানী করেছিলেন নাম, তার পাশে কিন্তু বিজ্ঞানীর নামে মানে শর্ট ফর্মটা তোমাকে দিতে হবে, অর্থাৎ বিজ্ঞানীর নামটা পাশে বসাতে হবে। যেমন ক্যারোলাস লিনিয়াসের ক্ষেত্রে এরকম ভাবে লেখা হয় লিন, এরকম ভাবে কিন্তু লেখা হয়। তো আমরা এটা পরে শিখবো, এখন আর ডিটেলসে যাচ্ছি না, যেটুকু আমার দরকার ক্লাস 9-এর সেটুকু তোমরা ডেপথটা নাও। এরপরে আমরা হায়ারার্কির ক্ষেত্রে, এটা গেল দ্বিপদ নামকরণের পুরোটাই পড়বে এতটা। তারপরে শুরু হচ্ছে জীবেদের যে 5 রাজ্য শ্রেণী বিন্যাস। এই যে হায়ারার্কির ধাপগুলো বললাম, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এরকম দুটো উদাহরণ আছে। আম গাছের ক্ষেত্রে দেওয়া আছে আর একটা মানুষের। আমাদের কিন্তু মানুষের হায়ারার্কি, আমাদের ক্ষেত্রে হায়ারার্কিটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসেবেও আসে। মানুষের হায়ারার্কিটা আমরা যদি দেখি, মানুষের হায়ারার্কি এটা একটু মনে রাখবে, বইও আছে। রাজ্য, অ্যানিমালিয়া, তাই না? রাজ্যের পর কি ছিল? পর্ব। তাহলে পর্ব বা বিভাগ তুমি বই পাবে, এখানে দেখবে সে করডাটা, এটা আমরা প্রাণী রাজ্যতে পড়বো, করডাটা, নন করডাটা, এগুলো সব। তাহলে অ্যানিমালিয়া, পর্ব হচ্ছে করডাটা, আর এদিকে রাজ্য পর্ব। এবার শ্রেণী, শ্রেণীর মধ্যে স্তন্যপায়ী, স্তন্যপায়ী শ্রেণী মানুষ, তাই তো। আচ্ছা, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ। এই বর্গটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, বর্গটা শর্ট কোশ্চেন আছে। মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখো, বা তোমার বিজ্ঞানসম্মত নাম কি, তুমি কোন বর্গের অন্তর্ভুক্ত, হ্যাঁ ঠিক আছে। তাহলে বর্গ, প্রাইমেটস, নামগুলো একটু মনে রাখবে। গোত্র, হোমিনিডি, গণ, হোমো, আর প্রজাতি স্যাপিয়েন্স। এখন বইয়ের বানানগুলো স্যাপিয়েন্স বা স্যাপিয়েন্স বা সেপিয়েন্স এরকম দন্তস্বয় যুক্তও তুমি দিতে পারো, তাতে কোনো আসে যায় না। তাহলে হোমো স্যাপিয়েন্স, হোমো হচ্ছে গণ, স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি। এরকমটা আরো কিছু শর্ট কোশ্চেন আমাদের কিন্তু জেনে রাখতে হবে। যে হায়ারার্কি নিয়ে বকবক করছি, ক্যারোলাস লিনিয়াসের কথা বললাম, লিনিয়ান হায়ারার্কিও তুমি জানলে। হায়ারার্কি সংক্রান্ত সমস্ত তথ্য কোন গ্রন্থে?
তাহলে আবার সেই লিনিয়াসের লেখা গ্রন্থ আমরা কি নাম মনে রাখবো? গ্রন্থটার নাম সিস্টেমা ন্যাচুরি। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের হিসেবে একটু করে রেখো কিন্তু, ঠিক আছে? সিস্টেমা ন্যাচুরি। সিস্টেমা ন্যাচুরি এগুলো হচ্ছে একটু করে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। তাহলে এই গেল হচ্ছে টোটাল হায়ারার্কি। এখান থেকে আমরা যা রাজ্য, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, হ্যাঁ, এই যে আমরা ধাপগুলো পরপর বলছি, এগুলোকে কিন্তু ক্যাটাগরি বলা হয়। এক একটাকে ক্যাটাগরি বলবো, প্রতিটি ধাপকে, প্রতিটি একককে ক্যাটাগরি। তাহলে দুটো শর্ট কোশ্চেন আমাদের এখান থেকে একটু করে রাখতে হবে। ক্যাটাগরি কোনটা, ক্যাটাগরি কোনটা বললাম। তাহলে হায়ারার্কির প্রতিটি ধাপকে শর্টেই তুমি মনে রাখো এখন। হায়ারার্কির প্রতিটি ধাপকে ক্যাটাগরি বলছি। এই যে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এক্ষেত্রে আর একটা টার্ম আসবে ট্যাক্সোনমিক হায়ারার্কি থেকে, ট্যাক্সন। ট্যাক্সন কি? প্রতিটি জীব বা জীবগুচ্ছ, এটা আছে আমরা যদি বলি প্রতিটি বিভাগ, যদি আমরা খুব শর্টে বলি তাহলে হায়ারার্কির প্রতিটি ধাপকে ক্যাটাগরি, তো প্রতিটি বিভাগ ওখানে বলতে পারো তুমি, প্রতিটি বিভাগকে ট্যাক্সন বলা হয়। এর যদি আরো একটু ডেপথে যায় তাহলে হচ্ছে, যেমন উদাহরণ হিসেবে বলি, আম গাছের যেমন হচ্ছে তোমার প্রজাতিটার নাম কি ছিল? ইন্ডিকা। বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে প্রজাতি তো ইন্ডিকা, এই ইন্ডিকাটা হচ্ছে এখানে মানে ট্যাক্সন। তাহলে ট্যাক্সনের ক্ষেত্রে কি বলবো? উদাহরণটা যেটা বললাম সেই অনুযায়ী লিখে দিই। তাহলে কোনো জীব বা জীবগুচ্ছ কি হবে না, একটা ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, কোনো জীব বা জীবগুচ্ছ যা একটি নির্দিষ্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তাকে ট্যাক্সন বলছি আমরা, তাকে ট্যাক্সন বলা হয়। উদাহরণ, আচ্ছা এক্সাম্পল তুমি হচ্ছে এইভাবে দিতে পারো, যেমন আম গাছের মানে আমের ক্ষেত্রে আমের যে প্রজাতি, প্রজাতিটা কি ইন্ডিকা? তো ইন্ডিকা, এই ইন্ডিকা এটাকে আমরা ট্যাক্সন বলবো, যেটা হচ্ছে প্রজাতি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছি? তাহলে কোনো জীব বা জীবগুচ্ছ যা একটা নির্দিষ্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত তাকে ট্যাক্সন বলি। যেমন আমের প্রজাতি হচ্ছে ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলছো, তাহলে ম্যাঙ্গিফেরাটা কি গণ, আর ইন্ডিকা হচ্ছে প্রজাতি। এই ইন্ডিকাটা প্রজাতির মধ্যে পড়ছে, ওই জন্য ইন্ডিকা হচ্ছে ট্যাক্সন, যেটা প্রজাতি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল হায়ারার্কি প্লাস হচ্ছে দ্বিপদ নামকরণের ছোট্ট একটা ধারণা। যেটুকু যেভাবে বললাম পয়েন্ট আউট করে খাতায় এগুলো নোট ডাউন করো, পারলে স্ক্রিনশট নিয়ে নাও, আর যেগুলো বই থেকে পড়া সেগুলোকে রেডি করো। তাই ছিল আজকে আলোচনা, ট্যাক্সোনমিক হায়ারার্কি টোটাল আমরা ধারণা পেলাম, দ্বিপদ নামকরণ কি, নিয়মাবলী কি, সমস্ত কিছু দেখলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই লাইক করবে ভিডিওটিকে, বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী নতুন নতুন আপডেটগুলো আমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।